বুদ্ধি করে চলি, তাই এই শীতের মধ্যেও সবসময় ঘরবাড়ি পরিষ্কার রাখি, তাই এত পজিটিভিটি আমার সংসারে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে চলে এসেছি যে বাগানে, কারণ হচ্ছে কিছুটা শাক তুলবো। ভাবলাম আগে প্রথমে শাকটা তুলে তারপরে কাজকর্মগুলো শুরু করব। তো সেই জন্য আমি প্রথমে চলে এসেছি বাগানে। সকালবেলা উঠে কিন্তু আজ একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একদম বাসি কাপড়টা পাল্টে নিয়েছি প্রথমে, আগে পাল্টে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করব আজকে। তো সেই জন্য প্রথমে বাসি কাপড়টা পাল্টে ফ্রেশ হয়ে তারপরে এসি বাগানে এসে এই যে কয়েকটা পালং শাক তুলবো, কারণ আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল করব, আর হচ্ছে পালং শাকের করবো আর কি, সবজি দিয়ে করব একটু। তো সেই জন্য পালং শাক তুললাম। তো বেগুন লাগবে, তো ভাবলাম গাছে কয়েকটা বেগুন বড়ও হয়েছে, তাহলে বেগুনগুলোও তুলে নিই, তাহলে ভালো হবে, একসাথে দুটো কাজই হয়ে যাবে। তো গাছে দেখো কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। তো কয়েকটা ছোট আছে, তো যেগুলো খুব বড় হয়ে গেছে না তুললে হবে না, তো সেগুলোই তুলে নিচ্ছি। বা ভাবছিলাম যে একটা তুলে নেবো, একটাতেই হয়ে যেত। তো এখন দেখছি গাছে দেখো কতগুলো বেগুনই ছিল, তো ভাবলাম সবকটাই তুলে নিই, আর ছোটোগুলো থাক, যখন প্রয়োজন পড়বে তখন আমি আবার তুলে নেব। তো আজকে হচ্ছে বাবানের পাপা আমার উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আমি ওকে বললাম যে আমি পারবো, ঝাড় দিতে হবে না। তো বলছে না আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে ভেতরটা ঝাড় দাও, আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ওই জন্য ওই ঝাড় দিয়ে দিল। আর এদিকে বাবান সকালবেলা চলে গেছে বাইরে, এদিকে ও ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে বাইরে একটু ঘুরে তারপর আসলো আর কি। তো তারপরে আমি চলে আসলাম এই যে ঘরে, বললাম না প্রথমে শাকটা তুলেছি, শাক তুলে তারপরে ঘরে আসলাম। তো ওইদিকে তো বাবানের পাপা উঠোনটা আমার ঝাড় দিয়ে দিল। তো আজকে আমার উঠোনটা ঝাড় দিতে হবে না, তো ভাবছি তাহলে ঘরের ভিতরটা আমি দিই। ওই ঘরের ভিতরটাও ঝাড় দিতে চাইছিল, বলছিল তোমাকে দিতে হবে না, আমি আজকে ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না তোমাকে করতে হবে না, আমি যখন পারছি তুমি কেন করবা? সবসময় এরকমই করে জানো তো, প্রতিদিন সকালবেলা উঠে বললাম আমি ঝাড় দিয়ে দিচ্ছি, এটা ভালো লাগে বলো? তোমরাই বলো। কারণ আমি হচ্ছে শুয়ে বসে থাকবো আর ও ঝাড় দিবে। তবু আমি বাইরে যখন ঝাড় দিচ্ছিল অনেকবারই বারণ করছিলাম যে তোমাকে ঝাড় দিতে হবে না, তবু শুনলো না কথা, ঝাড় দিয়ে দিল। প্রতিদিন জানো না ঝাড়টা হাত থেকে কেড়ে নিতে হয়, প্রতিদিনই ঝাঁটা নিয়ে চলে যায় ঝাড় দেওয়ার জন্য, আমাকে প্রতিদিনই বারণ করতে হয়, কিন্তু আজকে আর শুনলো না, ঠিকই ঝাড় দিয়ে দিল আজকে উঠোনটা। তো আর কী করবো বলো? তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে, তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখানে তো বাবান শুধু ছোটাছুটি করছে, ও সকালবেলা উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি। আর আজকে তো স্কুল আছে বাবানের, কালকের দিনটা ছুটি পড়েছিল, মানে কালকে যে বৃহস্পতিবার ছিল ছুটি ছিল, তো আজকে আবার স্কুল আছে, স্কুলে যাবে বাবানের বাবা দুজনেই। তো সেই জন্য সকালবেলা উঠে রান্নাবাড়িও আছে, সেগুলোও করতে হবে। তো এই যে সকালবেলা উঠে যেগুলো কাজকর্ম আছে সেগুলোই করে নিচ্ছি। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার দিদিভাই বলেছে বাংলাদেশ থেকে দেখছি, সব কিছু মিলিয়ে সুপার। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর এভাবে হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তো যাই হোক দেখো ওই ঘরটা হচ্ছে, তো আমি ঝাড় দিয়ে নিলাম, আমাদের বেডরুমটা ঝাড় দেওয়ার পর এখন চলে এসেছি এই যে এই ঘরটাতে ঝাড় দিয়ে নেবো। তারপর ছোটো ঘর আছে, রান্নাঘর আছে, ডাইনিংটা আছে, সবটাই ঝাড় দিতে হবে। আর এত বড় বাড়ি তো প্রতিদিন সেই ঝাড় দিতে গেলে না প্রচুর সময় লেগে যায় জানো তো, অনেকটাই সময় লেগে যায়। সেই দেখো বেলুনগুলো দেখতে পাচ্ছ, সেই আমার জন্মদিনের এখনও বেলুনগুলো আছে, টাঙানো আছে ওপরের দিকে জানো তো। বেলুনগুলো বেশ ফাটছে না, যেরকম সেরকমই আছে, আচ্ছা ঠান্ডার জন্য হয়তো, গরম হলে হয়তো ফেটে যেত, কিন্তু সে যেরকম বেলুনগুলো সেরকমই আছে। বাবান তো বেলুনগুলো নিয়ে বেশ সুন্দর খেলাও করে। তো যাই হোক এদিকে দেখো গোটা বাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এই যে রান্নাঘরে। বাবান বললো একটু ছাতু দাও মামাকে ছাতু খাবো, তো সেই জন্য বাবানকে একটু ছাতু দিচ্ছি। সকালবেলা করে তো ছাতু দিই আর হচ্ছে ডিম সেদ্ধ দিই। এখন তো অনেক দিন ধরে হরলিক্স নিয়ে, তো হরলিক্স আনাও হচ্ছে না, বাবানকে দেওয়া হচ্ছে না। তো এই যে দেখো এত ভালোবাসে চিনি খেতে, যে আমি ছাতুর মধ্যে চিনি দিয়েছি অমনি আমার হাত পেতে চিনি চাইছে। মানে বাবান না মিষ্টি জিনিস বলতে প্রচণ্ড পছন্দ, মানে খুবই পছন্দ করে মিষ্টি। তো মানে কি বলবো, মানে এত পছন্দ করে, মাঝে মধ্যে ওকে মিষ্টি এনে খাওয়াতে হয়। বাবানের বাবা তো সেই স্কুল থেকে আসার পথে 2-1 দিন পরপরই কী করে মিষ্টি নিয়ে আসা ওর জন্য, মানে খুবই পছন্দ করে মিষ্টি খেতে। আমিও খুব একটা পছন্দ করি না, বাবানের বাবা তো আমার থেকে কম পছন্দ করে, ও তো মিষ্টি জিনিস খাই না বলেই চলে। কিন্তু আমারও খুব একটা পছন্দ না, কিন্তু খাই হালকা, খুব যে খাই তা না, কিন্তু বাবান তো খুবই পছন্দ করে মিষ্টি জিনিস খেতে জানো তো, খুবই। তো যাই হোক এদিকে বাবানকে ছাতু দিয়ে তারপর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিলাম আর ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। 3 জনের জন্য 3টে, প্রতিদিন সকালে তো এখন ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে আমাদের, তো সেই জন্য 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর করবো হচ্ছে মাছের ঝোল আর শাক করবো বললাম তোমাদের। তো সেই জন্য মাছের ঝোলের জন্য যে পেঁয়াজ দিয়ে করবো, তো পেঁয়াজ টমেটো আদা আর দিয়ে দিলাম আর কি, ওটা একটু পেস্ট করে নেবো, একটু জিরা দেবো, লঙ্কা দেবো ওর মধ্যে, তারপরে পেস্ট করে নেবো। আর এখানে যে আলুটা কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য বড় বড় করে। আর আজকে শাকটা না একটু বেগুন, তারপরে হচ্ছে
আলু তারপরে হচ্ছে একটু সিম দিয়ে না একটু সবজি মানে শাকটা করবো আর কি, একটু ঘন্টর মতো করব। তো সেই জন্য যে দেখো বেগুনটা যে তুলে নিয়ে আসলাম, সেই বেগুনগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছি এখন। আর বেগুনটা না বেশ ভালো ছিল বেগুনগুলো, জানো তো, দেখো কাটতেই না বেশ ভালো লাগছে। তো এদিকে বেগুন সবজিগুলো যা যা লাগবে আর কি, সিমটাও আমি কেটে নিয়েছি আর আলুটা তো কেটে নিলাম, সবটাই কেটে নেওয়ার পর তো ওইদিকে সব রেডি করে নিয়ে তারপর রান্নাটা বসাবো ভাবলাম। তো সেই জন্য সব সবজি আগে কেটে নিলাম। শাক কাটা এখনও বাকি আছে, তো মাছের ঝোল করবো। তারপর এই যে মাছটা দেখো একটু ভেজে নিচ্ছি, নিয়ে আর ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে রান্না হচ্ছে, চাল দিয়ে দিয়েছি। প্রথমে তো জলটা গরম করে নিলাম, তারপরে চালটা দিলাম। তো মাছটা তুলে নিয়ে তারপর হচ্ছে এই যে মাছের ঝোলের যে আলুটা আছে সেটা একটু ভেজে নিচ্ছি। তো এটা ভেজে তুলে নেব, তারপরে হচ্ছে মশলাটা হচ্ছে কষাবো। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে তোমার কাজ খুব পরিষ্কার, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো যাই হোক, এদিকে দেখো আলুটা তো আমার ভাজা হয়ে গেছে, তো আলুটা আমি তুলে নিচ্ছি। তো একটু তেল দেবো আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে মশলাটা যে বেটে রেখেছি না, সেই মশলাটাই দিয়ে দেবো আর কি। তো এই যে মশলাটা বেটে রেখেছি, একদম টমেটো দিয়েছি এর মধ্যে, একবারে পেস্ট করে নিয়েছি যাতে একবারেই হয়ে যায় আর কি। দিয়ে তার মধ্যে যে এখন একটু দিব লবণ আর হলুদ দিয়ে, তো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো সেই জন্য লবণ হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। নিয়ে তারপরে হচ্ছে এদিকে ভাবলাম কি মশলাটা কষানো হোক, আমি এদিকে আবার শাকটা কেটে নিই। তো পালং শাকটা আমি আবার ধুয়ে নিলাম এর মাঝেও আর কি। এই যে পালং শাকটা ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর ভাবছি যে কেটে রেখে দিই, যেহেতু এখন মশলাটা কষতে অনেকটা সময় লাগবে, তো সব শাকটা কেটে রেখে দিই, তাহলে তার সেরকম কাজ নেই এখন, তো ধীরে সুস্থে রান্নাটা করতে পারবো। তো সেই জন্য ওইদিকে মশলা কষানো হচ্ছে পাশে, আর এদিকে হচ্ছে আমি এই যে শাকটা কেটে নিলাম। তার ডিম সেদ্ধ তো অনেকক্ষণই হয়ে গেছে। এদিকে আবার কী করছে বলতো, বাবানের বাবা সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি, পুজো দেবে। তো সেই জন্য আর ওই যে পুজো দিতে গেল দেখে ডিমটা আমি আর ছিলিনি, রেখে দিয়েছিলাম আর কি। যে পুজো দিতে তো সময় লাগবে, আবার আজকে সকালবেলায় স্নান করলো। আর কয়েকদিন ধরে বেশিরভাগ পুজোটা বাবানের পাপাই দিচ্ছে, তোমাদের প্রতিদিন ব্লগে আমি বলে থাকি। তো ওই আজকে সকালবেলা স্নান করলো, মানে ও যদি আমার আগে স্নান করে নেয় তো ও কী করে ওই পুজোটা দেয়। আর গরমের সময় তো আমি প্রতিদিন সকালবেলায় স্নান করে পুজোটা দিতাম, কিন্তু এই ঠান্ডার জন্য সকালবেলা স্নান হচ্ছে না, একটু উঠতেও দেরি হচ্ছে, আবার পুজো দিতে গেলে অনেকটা সময় লাগছে, তখন আবার রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর দেরি হচ্ছে। তো এদিকে বাবানের ব্যাপার স্নান পুজো কিন্তু হয়ে গেছে। তারপরে যে ডিমটা হচ্ছে তিনজনে ডিমটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি, তারপরে জল দিলাম। এর মধ্যে এখন এই যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে তো একটু ফুটতে দেবো, অনেকক্ষণ ফুটার পর তারপরে হচ্ছে যে এখন দেখো ফুটে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। তো জ্যোৎস্না খাতুন দিদিভাই বলেছে স্কুল লাইফটা এত সুন্দর হয় যে জীবনে হয়তো এইরকম সময় আর কোনো দিন আসেনি আর আসবেও না। একদম দিদিভাই সত্যি বলেছো, আমার স্কুল লাইফটা তো ভীষণ সুন্দর কেটেছে, মানে এত ভালো কেটেছে বলে বোঝাতে পারবো না। মানে আমার ছোটোবেলাটা বলতেই খুব সুন্দর কেটেছে আর কি, খুব মানে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো আর কি। আর যেহেতু গ্রামে বড় হয়েছি আমি, গ্রামের পরিবেশটা তোমরা তো জানি কত সুন্দর হয়। ছোটোবেলাটা এত ভালো কেটেছে, এত সুন্দরভাবে কেটেছে, তোমাদের মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আগের দিন ব্লগে তো তোমাদের আমি সবটা শেয়ার করেছি যে আমার ছোটোবেলাটা কেমন কেটেছে, সেটা সব কিছুই জানিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে শাকটা আমি বসিয়ে দিলাম। দিয়ে তো ভাবলাম শাকটা একটু সেদ্ধ হতে আর সবজিগুলোও সেদ্ধ হতে সময় লাগবে, তো ততক্ষণ এই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও গুছিয়ে নিই, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে, নইলে আবার সেই রান্নাবাড়ির পর তো আবার গোছাতে হবে। তো ভাবলাম এই দিকটা করে রাখলে তো তাড়াতাড়ি হবে। তো আয়াজের মা দিদিভাই বলেছে আপনার আলনাটা অনেক সুন্দর, আর অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আপনাকেও। তো যাই হোক, এদিকে দেখো যেগুলো জামা কাপড় ছিল আর কি জমানো, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে শাকটা ওইদিকে সেদ্ধ হচ্ছে আর সবজিগুলোও সেদ্ধ হচ্ছে, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে তাড়াতাড়ি, নইলে তো আমাকে পরে আবার করতেই হবে এগুলো। তো ভাবলাম কি যে শাকটা বসানোর পর তো সেরকম কাজ নেই, তো চুপচাপ কি বসে থাকবো, তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটাই ভেবে আর কি চলে আসলাম এদিকে গোছতে, মানে গুছিয়ে নিতে। তো এগুলো জামা কাপড় গুছিয়ে রেখে দেবো, পরে আবার আলনাতে আর আলমারিতে তুলে রাখবো, কারণ হচ্ছে এদিকে আবার দেরি হয়ে যাবে শাকটা করতে। তো সেই জন্য ভাবলাম কি তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, আর ততক্ষণে শাকটাও সেদ্ধ হবে। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো গুছিয়ে না সব কটা হচ্ছে বিছানার ওপরেই রেখে দেবো আপাতত, মানে এখন তুলবো না, কারণ হচ্ছে ওইদিকে আবার শাকটা হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এটা গুছিয়ে নিয়ে তো বাবানকে এদিকে রেডি করাবো, তারপরে খাওয়া দাওয়া শেষ করে পরে যখন ওরা স্কুলে চলে যাবে তখন গুছিয়ে নেবো আর কি সবটা, মানে আলমারিতে আর হচ্ছে আলনাতে সাজিয়ে নেবো। তো এইদিকে দেখো শাক ঘন্টটা আমার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটু বড়ি দিয়েছিলাম, তারপরে লঙ্কা দিয়েছি, একটু আদা থেতো করে দিয়েছি, দিয়ে তারপর অনেকক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।
তো যাই হোক, এদিকে দেখো এখন বাবানকে রেডি করছি, কারণ ওর না আবার হচ্ছে খেতে অনেকটা সময় লাগে, আর যেহেতু নিজে হাতে খাই তো সেই জন্য একটু সময় লাগে। তো এদিকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি, যেহেতু বেশি কিছু রান্না করলাম না, যে মাছের ঝোল আর শাক করেছি, খুব একটা সময় লাগেনি। তো বাবানকে আগে রেডি করে ওকে খেতে দেবো, তো আমরা একটু পরে খাবো, যেহেতু একটু সময় আছে ওদের বেরোনোর জন্য, তো সেই জন্য না একটু পরে খাবো আমরা। তো ওর একটু দেরি লাগে দেখে, তো ভাবলাম কি ওকে আগে দিয়ে দিই, ও খাক, তারপরে হচ্ছে আমরা খাবো। তো সেই জন্য যে বাবানকে আগে রেডি করাচ্ছি। আর ওইদিকে বাবানের ব্যাপার তো স্নান পুজো হয়ে গেছে, আমি ওকে বললাম খেতে দেবো কিনা, ও বললো যে একটু পরে দাও, বাবানকে আগে দিয়ে দাও, ও আগে খেয়ে নিক, নইলে আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, সুস্মিতা দাস দিদিভাই বলেছে, কিছু মনে করো না দিদিভাই, একটা কথা বলি, তোমার বর তোমাকে কলেজে যেতে দেয়নি আর তুমিও কিছু বলোনি? তো যাই হোক দিদিভাই, আমার না কিছু মনে হয়নি, আসলে কি বলো তো, ও সবসময় আমাকে যত্নে রাখে আর কি, আগলেই রাখে বলতে পারো। আর তাছাড়া কি বলতো, ফার্স্ট ইয়ারে তো আমাকে কলেজে যেতে দেয়নি বলেছি, আর তার মধ্যে কি হয়েছে বলতো, যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই জন্য যখন আমি ফাইনাল পরীক্ষা দিই তখন আমার 8 মাস ছিল, আর প্রেগনেন্টের জন্য বাবানের পাপা আমাকে আরও কলেজে যেতে দেয়নি। এখন একা একা একদমই ছাড়তে পছন্দ করেনি, যেহেতু প্রথম বাচ্চা, আর বয়সটা খুব কম ছিল আমার, তখন আমার মাত্র 19 বছর বয়স ছিল যখন আমি প্রেগনেন্ট, মানে 18 বছর বয়সে আমি প্রেগনেন্ট হয়েছি আর কি, মানে প্রেগনেন্ট ছিলাম তখন 18 বছর বয়স ছিল, 19 বছরে তখন আমার ছেলে হয় আর কি। তো যেহেতু বয়সটা খুবই ছোট ছিল আমার, মানে খুবই কম বয়স ছিল আমার তখন, তো সেই জন্য আর কি বাবানের বাবা আরও যেতে দেয়নি। আর তার মধ্যে সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার সময় বললাম তোমাদের, তখন 8 মাস ছিল। আর থার্ড ইয়ারে যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে আমার বেবি হয় আর কি, তখন তো খুবই ছোট ছিল, বুঝতে পারছো ওই সময় তো ছেলেকে রেখে কলেজে ক্লাস করতে যাওয়া একদমই সম্ভব নয়, তার মধ্যে সিজারে বাচ্চা হয়েছে, তার মধ্যে হচ্ছে ওইটুকু বাচ্চাকে রেখে কলেজে তো যাওয়াটা সম্ভবই ছিল না। তো তারপরে যখন ফাইনাল পরীক্ষা হয় তখন তো একটু কয়েক মাস ছিল আর কি, একটু বড় হয়েছিল আর কি, তখন 8-9 মাসের ছিল, তখন একটু বড় হয়েছিল, তখন ওই যে মায়ের কাছে রেখে রেখে তখন আমি ফাইনাল পরীক্ষাটা দিয়েছি। বাবানের পাপা আমাকে নিয়ে যেত, যেহেতু কলেজটা বাড়ির কাছে হলো, পরীক্ষাটা একটু দূরে হতো আর কি, যেহেতু ওই কলেজে তো পরীক্ষা হয় না, অন্য কলেজে ফাইনাল পরীক্ষাটা হয়, তো তখন আমাকে নিয়ে যেত আর কি, তখন ওভাবেই যেতাম আর কি, মানে তখন এই পরীক্ষাটা দেওয়া হয়েছে সেই জন্য আরও কলেজে যাওয়া হয়নি আর কি, ক্লাস করতে একটু সমস্যার জন্যই যেতে পারিনি আর কি। তো তুমি আমাকে বলেছো, আমার কিন্তু একদমই খারাপ লাগেনি, তুমি বলতেই পারো, যেহেতু আমি যেরকম বলেছি সেটা সবারই প্রশ্ন হতে পারে এরকম মনে, যে কেন যেতে দেয়নি আর তুমি কেন কিছু বলোনি, তো আমার একদমই কিছু মনে হয়নি দিদিভাই। তো যাই হোক, এদিকে দেখো, এর মাঝে কিন্তু বাবানের পাপা আমার খাওয়া হয়ে গেছে, বাবানের তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম বললাম, তো ওরা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, যাওয়ার পর তারপরে যে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মাজলাম, রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে এখন বেসিনটা মেজে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে গামলার বাসনগুলো না পরিষ্কার করব, এগুলো সবটা গুছিয়ে নিয়ে না তারপর আবার গামলাটা না অনেক দিন হলো না মাজা হচ্ছিল না জানো তো, আর গামলাটা তো ওই যে বেসিনে, রান্নাঘরে যে বেসিনটা আছে ওটা মাজা যায় না, যেহেতু গামলাটা এতটাই বড়, ওখানে হয় না, সেই বাইরে নিয়ে মাজতে হয়, তার জন্য আরও মাজা হয় না আর কি। তো ভাবলাম কি যে সবসময় তো ধুয়ে রাখা হয়, তো ভাবলাম আজকে অনেক দিন হলো গামলাটা পরিষ্কার করি না, তো আজকে হচ্ছে গামলাটা একটু বাইরে নিয়ে ভালো করে মেজে তারপর একটু রোদে শুকোতে দিই। আর তার মধ্যে আমাদের এখানে না কি বলবো দিদিভাই, মানে সবাইকে বলছি আর কি, এত মানে ঠান্ডা পড়েছে, আর রোদ তো উঠছে না বলেই চলে, কয়েকদিন ধরে রোদ উঠছে না, জামা কাপড় কাচতে পারছি না, জামা কাপড় কাচে দিলে 2-3 দিন লেগে যাচ্ছে শুকোতে জানো তো, সোয়েটারগুলো কাচতে পারছি না, মোটাগুলো পাতলাগুলো কেচে দিচ্ছি, ওটাই শুকোতে 2 দিন সময় লেগে যাচ্ছে, এইরকম মানে কি বলবো, রোদ উঠছে না বলেই চলে, একদম হালকা রোদ দিচ্ছে, 1টা বেজে যাচ্ছে, রোদ উঠতে উঠতে আবার 2 ঘন্টা থাকতে না থাকতেই আবার রোদ চলে যাচ্ছে, তার মধ্যে ওইটুকু রোদে না জামা কাপড়ও শুকোচ্ছে না, হালকা রোদ উঠছে, কড়া রোদ তো উঠছেই না। তো যাই হোক, মাসুদা মায়েরা দিদিভাই বলেছে, দাদাভাই তোমাকে আগলে রাখে তাই একা কোথাও যেতে দেয় না, না হলে অনেকেই আছে যে বউ কী করছে সেগুলোতে তার কোনো যায় আসে না। একদমই দিদিভাই, ও আমাকে অনেকটা আগলে রাখে, যত্নে রাখে বলতে পারি, সব সময় মানে কী বলবো, সাপোর্ট করে, সব সময় আমাকে সব জিনিস থেকেই বলতে পারো আগলে রাখে। তো যাই হোক, ও আমাকে তোমাদের তো সবটাই জানিয়েছি। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, তোমাকে এত সুন্দর করে বলেছ আর বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক আর কি। তো দেখো এদিকে আমি গামলাটা এখন মেজে নিচ্ছি, ভালো করে মেজে, তো এটা না আমি রেখে দেবো আর কি, জল ঝরে বাইরে, আপাতত ঘরে নেবো না, একটু জল ঝরতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য ভালো করে এই যে মেজে নিলাম, নিয়ে তারপর এখন হচ্ছে এটা ধুয়ে না বাইরে হচ্ছে আপাতত রেখে দেবো, পরে হচ্ছে যখন জলটা ঝরে যাবে তখন হচ্ছে নিয়ে যাবো ঘরে, নইলে এই জল অবস্থায় নিয়ে গেলে ঘরে আবার জল পড়তে পড়তে আবার পায়ে পায়ে দাগ হবে ঘরের মধ্যে, তো সেই জন্য আর কি এই যে আপাতত রেখে দিচ্ছি, এখানটাই রেখে দেবো।
তো একদম দেখো রোদ্র তো নাই, বললাম না আজকে ওরা রোদ ওঠেনি, জানো তো কী যে হবে কে জানে। তো এই যে মানে কী বলবো, এই যে প্লেটগুলো বের করা হয়েছিল আর অনেক দিন হলো গোছানো হয়নি, গুছাবো করে আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে একটু সাজিয়ে রেখে দিই, তো সেই জন্য এখন রেখে দেবো। তো এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো আবার হচ্ছে একটু যেগুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলোও রেখে দিতে হবে। তো সেই জন্য আর কি এই যে যেগুলো শাড়ি জামা কাপড় ভাঁজ করেছিলাম সেগুলোই রাখছি। তো নিপাস সেন দিদিভাই বলেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম বুনো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে আলনাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি, এই যে নাইটিগুলো বের করেছিলাম পরার জন্য, তো এগুলো তো সব কেচে দিয়েছিলাম, কেচে দেওয়ার পর তারপরে এই যে বললাম না শুকোতে সময় লাগছে, 2 দিন লেগে যাচ্ছে শুকোতে। তো সেই জন্য এই যে এগুলো 2 দিন ধরে রোদে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন হচ্ছে কি বলবো মানে গুছিয়ে নিলাম আর কি। তো এখন এই যে সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে, ঘরটা মুছে নিলেই তারপরে হয়ে যাবে। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে পুরো ভিডিওটা অনেক ভালোবাসা রইল দিদিভাই, ফুলকপি ভাজি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেকটা ঘর, তারপর হচ্ছে কি বলবো ডাইনিংটা, তারপর ছোট ঘর রান্নাঘর সবটাই কিন্তু আমি মুছে নেব। তো এই দিকটা মুছে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই সাইডটা মুছে নেব, নিয়ে তারপর হচ্ছে ডাইনিংটা মুছবো। তো আপাতত মানে এখন যেগুলো করার পর স্নান করবো আর কি, স্নানটা শুধু বাকি আছে, কারণ পুজো তো বললাম সকালবেলায় যে বাবানের পাপায় পুজোটা দিয়ে দিয়েছে সকালবেলা আজকে, তাই আমার আজকে আর পুজো দেওয়া নেই। তো সেই জন্য বাবানের পাপাই হচ্ছে পুজোটা দিল দেখে, শুধু এখন কাজের মধ্যে শুধু স্নানটা বাকি আছে, স্নান করবো তাহলেই হয়ে যাবে। তো আজকে বাবান তো স্কুলে গেছে, তো আজকে আমাকে আর স্কুল থেকে বাবানকে আনতে যেতে হবে না, যেহেতু হচ্ছে বাবানের পাপাই নিয়ে আসবে বললো যে আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তোমাকে যেতে হবে না, আমিই যাবো বলে। তো এখন তো বেশিরভাগ দিনগুলো বাবানের পাপাই বাবানকে স্কুল থেকে আনতে পারছে, যেহেতু বাবানের ওই ছুটি হচ্ছে 3:40, বাবানের পাপারও মোটামুটি ছুটি হয়ে যাচ্ছে ওই টাইমে, তো সেই জন্য বাবানের পাপাই আনতে পারছে আর কি। তো সিম্পল বিদিতা বোন বলেছে দিদিভাই তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগলো, তোমাকে অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকেও আমার তরফ থেকে, এভাবে ভালোবাসা দিও আর হচ্ছে পাশে থেকো। তো পুতুল সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে আজকে ফার্স্ট তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, প্রতিদিন দেখো আর এভাবে ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, আমি সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদের যখন পড়ি না আমার ভীষণভাবে ভালো লাগে। তো এখন এই যে মোটামুটি আমার হয়ে গেছে সব কিছু, ছোটো ঘর রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিয়েছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি, শুধু ওই যে এই সাইডটা গলিটা বাকি আছে, মানে বাথরুমে যে গলিটা আছে ওটা বাকি আছে, ওটা মুছে নিলেই তারপরে হচ্ছে একদমই হয়ে যাবে। তো এখন যাব হচ্ছে স্নান করতে, স্নান করলেই হয়ে যাবে। তো স্নান টান করে ওইদিকে বাবানকে তো নিয়ে আসা হয়েছে, বাবানের ব্যাপারে বললাম, তারপরে এসে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। আজকে কি হয়েছে বলো তো, পাপাকে আমি স্কুল যখন গেছিলো, পরে আমি দুপুরের টাইমে ফোন করে বলেছিলাম কি আসার পথে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসো, সন্ধ্যাবেলায় সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো, ইচ্ছে করছে আর কি, এরকম বলেছি। তো ও কী করেছে বলো তো, আসার সময়টা ভুলেই গেছে সিঙ্গারা আনতে। তো আমি আসলো পর জিজ্ঞেস করলাম যে তুমি সিঙ্গারা আনোনি, তো বলছে একদমই ভুলে গেছি, তো আমি আবার কি যাব, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সন্ধ্যাবেলা হচ্ছে পেঁয়াজি করে খাওয়াবো, আমি নিজেই সবটা করে তোমাকে পেঁয়াজি করে খাওয়াবো। তো ওই দেখো নিজেই পেঁয়াজগুলো কেটেছে, এতগুলো পেঁয়াজ কেটে নিজেই মাখছে, নিজেই সব কিছু করছে, বলছে তুমি চিন্তা করো না, তুমি খেতে চেয়েছো তাহলে পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে খাও, মানে খাওয়া আর কি। আর আমাদের এখানটা না সিঙ্গারা পাওয়া যায় একটা দোকানে, কিন্তু হচ্ছে রোজ রোজ ভাজে না আর কি, মাঝে মধ্যে কখনো ভাজে। তো আজকে আবার সে বাবানি বাবা গিয়েছিলো, গিয়ে দেখে যে সিঙ্গারা আজকে আবার ভাজেনি, প্রতিদিনই ভাজে, মাঝে মধ্যে 2-1 দিন আবার বাদ পড়ে যায় আর কি। তো সেই জন্য বলছে যে আমি আবার যাবো একটু দূরে, তোমাকে তাহলে আমি পেঁয়াজি করে খাওয়াই বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, একটা কিছু করে খাওয়ালেই হলো আর কি, একটু মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা খেতে না বেশ ভালো লাগে ভাজা ভাজা জিনিসগুলো আর কি। তো সেই জন্য বাবানি বাবা বললো ঠিক আছে তাহলে করে দাও। তো এইদিকে ওই দিচ্ছিল আর আমি একটু খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ ওরা আবার মানে যেহেতু কাজ তো এগুলো কাজ করে না, তো একটু অসুবিধা হয় আর কি, দুটো মানে একসাথে দিতে আবার ভাজতে উল্টাতে। তো সেই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর ওই হচ্ছে কী করছিলো বলতো পেঁয়াজিগুলো মানে দিচ্ছিলো আর কি। তো পেঁয়াজিগুলো কেমন হয়েছে জানিও, মানে আর একটু ঝাল হলে ভালো হতো, ও লঙ্কাটা একটু কম দিয়েছে, আসলে বাবান খাবে তো তো খেতে অসুবিধা হবে বাবানের, তো সেই জন্য ঝালটা একটু কম দিয়েছে। তো আর একটু ঝাল হলে খুবই ভালো হতো, কিন্তু এমনিতে কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছে। তো একটু সস দিয়েছিলাম, সস দিয়ে কিছুটা খেয়েছি, আর এই যে দেখো মুড়ি মেখে নিয়েছি, সবাইকে দিয়েছি, বাবানের পাপাকে দিলাম আর আমার জন্য দিলাম, তো 3জনে মুড়ি দিয়ে খেলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।